হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে, আর আজকে কথা বলবো বর্তমানের সবচেয়ে আলোচিত ওই ফিল্ম মায়া শালিক নিয়ে। আসতে একটু দেরি হলো, কারণ আমার লিটারালি রিসার্চ করা লেগেছে এই কাহিনী সহজবোধ্য করে সাজাতে। কাহিনী খুব যে বেশি কমপ্লিকেটেড তা কিন্তু না, কিন্তু এটাকে বুঝিয়ে বলাটা আসলে কমপ্লিকেটেড ছিল। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করেছি, আর আশা করব আজকের ভিডিওতে 5000 লাইক কিন্তু আপনারা দিবেনই। অনেক কষ্ট করছি, দিয়ে দিয়েন। এই ফিল্ম বেসড হয়েছে কয়েকটি আলোচিত সায়েন্টিফিক থিওরির ওপর। অনেকেই টাইম ট্রাভেলের কথা বলেছেন, কিন্তু এইখানে যে থিওরি নিয়ে কাজ করা হয়েছে তা হচ্ছে প্যারালাল ইউনিভার্স, মাল্টিভার্স ইত্যাদি, যা কোয়ান্টাম ফিজিক্সের পাগলামির ফলাফল। দুইটা সম্পূর্ণ আলাদা দুইটা কনসেপ্ট। চিন্তা করবেন না, একটু পরেই সহজ লাগবে আপনার। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। প্রিয়জন, আগে অঙ্ক করে পরে সূত্র পড়ে যেমন লাভ নেই, তেমন আগে কাহিনী বলে পরে বুঝিয়েও লাভ নেই। আগে সূত্রটা বোঝাই, অঙ্ক আপনি নিজেই পারবেন। আগে আমরা কনসেপ্টগুলো বুঝবো, এরপর আমরা কাহিনী শুনবো, তখন দেখবেন একদম পিস অফ কেক লাগবে। প্যারালাল ইউনিভার্স বা এর সৃষ্ট মাল্টিভার্স বলতে বোঝায় একই ব্যক্তির অনেকগুলো ভার্সন ভিন্ন ভিন্ন টাইমলাইনে অবস্থান করা। ধরে নিন আপনি আর আমি একই ঘরের 2 রুমে আছি, কিন্তু মাঝখানের দেয়ালের কারণে আমরা একে অন্যকে দেখতে পাচ্ছি না। নর্মাল, রাইট? কমপ্লিকেটেড হবে তখন যখন আপনি আর আমি আসলে একই ব্যক্তি, আর দেয়ালটা হচ্ছে সময়, যা আমাদের আলাদা করেছে। কিন্তু আপনি আর আমি আগে পরে একই ঘটনা এক্সপেরিয়েন্স করব, আর ঘটনাগুলো কি ঘটবে সেটা নির্ভর করবে আমাদের নিজেদের নেয়া সিদ্ধান্তগুলোর উপর। ধরুন একটা ভিডিও গেম খেলছেন, আপনি পুলিশ আর আমি হচ্ছি ভয়ানক এক ভিলেন। এক পর্যায়ে আপনি আমাকে ধরলেন। এখন 2টা অপশন আছে, হয় আপনি আমাকে খুন করে ফেলতে পারেন, অথবা সমঝোতা করে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যেতে পারেন। আপনার সিদ্ধান্ত ডিটারমাইন করবে আপনার ভবিষ্যৎ কি হবে। এতক্ষণ যা বললাম তা এবার মায়া শালিকের সাথে রিলেট করি। শুধু একটা ক্লু দেই, অভি আর সারা দুইজন দুটি ভিন্ন সময়ে বাস করে, 2টা আলাদা ইউনিভার্সে, যেখানে সারা 2010 সালে আর অভি 2013-তে। তবে হ্যাঁ, 2010-এও একটা অভি আছে আর 2013-তেও সারা আছে, কিন্তু তাদের পার্সোনা ভিন্ন। আর 2010-এর অভি এবং সারা এবং 2013-এর অভি এবং সারার সাথে যেসব ঘটনা ঘটবে তা একই ঘটনা হবে কিনা তা নির্ভর করবে তাদের নেয়া সিদ্ধান্তগুলোর উপর। আসুন কাহিনীতে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সাল 2013, মোর্শেদপুর নামক এক জায়গায় এসেছে অভি নামক একজন এক্স মিলিটেন্ট। সে এখানে একটি ভাড়া হবে এমন বাসায় এসছে শহরের কোলাহল থেকে দূরে নিজের উপন্যাস লেখার কাজ শেষ করতে। মিলিটারিতে থাকাকালে সে আহত হয়, আর এই কারণেই তার পায়ে সমস্যা ছিল, তার হাতও বেশ কাঁপাকাঁপি করত। এই বাসার মালিক আশফাক সাহেব বাড়ি ভাড়া দিয়ে ইংল্যান্ড যাচ্ছেন। জাম্প সিনে আমরা সারা নামক একটি মেয়েকে দেখতে পাই। চঞ্চল স্বভাবের এই সারা গল্পের নায়িকা। অভি আশফাক সাহেবের সাথে কথা শেষ করে ভেতরে যায়, খেয়াল করে একটা রুম তালাবদ্ধ অবস্থায় আছে। রাতে অভি তার মায়া শালিক উপন্যাস লেখার চেষ্টা করছিল, কিন্তু তার শারীরিক সমস্যার জন্য হাত কাঁপতে থাকে। ওই সময় অভি শুনতে পায় আশফাক সাহেব বারান্দায় বসে চাপা স্বরে কাঁদছেন। কোন এক অজানা বিষাদে তার মন পূর্ণ। পরদিন আশফাক চলে যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে। সিন শিফট হয়, আর সারা তার বান্ধবী রিনাকে কল দেয় বাসায় আসতে বলার জন্য। ফোন দিয়েই সে রিনার প্রেমিকের ব্যাপারে কথা বলতে শুরু করে, কিন্তু অপর প্রান্তে ছিল রিনার মা। সারা বুঝতে পারে কি ভয়ানক কাজ সে করে বসেছে, আর তড়িঘড়ি ফোন কেটে দেয়। এখন কি করা? রিনা তো আর আসবে না, কি যে হাল তার বাসায় হবে সেটাই এখন দেখার বিষয়। সময় কাটাতে সারা রং নাম্বারে ফোন দিতে থাকে, আর এইখানে ঘটে যায় প্রথম অঘটন। নিয়তির ফেরে 2 ইউনিভার্সের মাঝে একটা যোগসূত্র তৈরি হয়ে যায়। 2010 সালের সারার কল চলে যায় 2013 সালে অবস্থান করা অভির কাছে। দর্শক, বোঝা যাচ্ছে খানিকটা? সবই ক্রিস্টাল হয়ে যাবে, জাস্ট মন দিয়ে শুনে যান। সারা আর অভির মাঝে কথা হতে থাকে। শুরুতে বিরক্ত হয় অভি, বেশ খানিকটা রুট ব্যবহারই করে। যখন সে জানতে পারে সারাও মোর্শেদপুরেই থাকে, তখন তার সন্দেহ আরো বেশি বাড়ে। সে মনে করে ইচ্ছে করেই এমন করছে সারা। তার ব্যবহার আরো রুক্ষ হয়, কিন্তু সারা বলে এই সবই কাকতালীয়। সারা আরো বলে, আল্লাহ প্রত্যেক কাপলকে একটা করে ম্যাপ অর্ধেক অর্ধেক করে দিয়ে পাঠিয়েছে। আমার ম্যাপের বাকি অর্ধেক যার কাছে আছে সেই আমার সোলমেট। কিন্তু বেশিরভাগ মানুষই নিজের সোলমেটকে খুঁজে পায় না, তারা ভুল ম্যাপ ম্যাচিং করে, এজন্যই তাদের ম্যাপগুলো মেলে না।
অর্থাৎ তাদের মানসিকতা খাপ খায় না। প্রিয়জন, একজনের বাচনভঙ্গি তাকে অনেকটা আকর্ষণীয় করে তোলে। তাই সারার এই গুছিয়ে বলা কথাগুলো সারার প্রতি আকৃষ্ট করে অভিকেও। সে টের পায় তার হাতের কাঁপুনিও অনেকটা থেমে গেছে মেয়েটির সৌম্য সুন্দর কণ্ঠের ছোঁয়ায়। তখনই ঝিরঝির শব্দ করে কেটে যায় ফোন। ছিন্ন হয় দুই রিয়েলিটির যোগাযোগ। দ্রুত উপন্যাস লিখায় ফিরে যায় অভি, আর এবার তার হাত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলে। মেয়েটি যেন তার ক্রিয়েটিভিটিকে একটা বুস্ট দিয়ে গেল, যেমনটা প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসার মানুষকে দেয়া উচিত। রাতে অভির মা অভিকে কল করে, আর এইখানে জানা যায় অভির প্রাক্তন হৃদিতা অভিরই বন্ধু শাওনকে বিয়ে করেছে। পরদিন সকালে অভি স্বপ্নে তার সার্ভিস টাইমের কিছু দৃশ্য দেখতে পায়। তার মনের বিক্ষিপ্ততার প্রকাশ ছিল এই স্বপ্ন। এই সময় আবার অভির কাছে একটা কল আসে। কলটা সারার। টানা 2 দিন চেষ্টা করার পর সারা আবার কল কানেক্ট করতে পেরেছে অভির সাথে। ম্যাচিওর্ড অভি সারার এসব বাচ্চামি বন্ধ করতে বলে, কিন্তু সারা চায় তারও রিনার মতো একটা বয়ফ্রেন্ড থাকুক। বোঝাই যাচ্ছিল সারা নিতান্তই ছেলে মানুষ। সারা অভিকে হুমায়ুন আহমেদের একটা উক্তি শোনায়, ভালোবাসার জন্য অনন্তকাল লাগে না, 1 মুহূর্ত যথেষ্ট। এই সময় আবার কল কেটে যায়। এইভাবে অভি আর সারার কিছুদিন পর পর কথা হতে থাকে। অভি ধীরে ধীরে জানতে পারে সারার মা আর বেঁচে নেই, তার বাবাও নিজের কাজেই ব্যস্ত থাকে। সারার একাকিত্ব কাটে বই পড়ে আর ছাদে তার প্রিয় আলোকনন্দা ফুল গাছের নিচে বসে। সারা এই সময় একটা কবিতাও শোনায় তাকে। অতুল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে বিধি ভেসে গেল মোর অলোকনন্দা জলে। অভি সারার কাছে তার নাম্বার চাইলেও সারা দেয় না। সে বলে, বাবা ফোন তুললে সমস্যা হয়ে যাবে, আমি নিজেই আপনাকে ফোন দিব। কথায় কথায় অভি জানায় সে চায়ে চিনি খায় না। মজা করে সারা বলে, যারা চায়ে চিনি খায় না এরা তো মানুষও খুন করতে পারে। অভি হাসতে হাসতে বলে, আমাকে তোমার খুনি মনে হচ্ছে? এই সময় আবার কানেকশন কেটে যায়। অভির মনে এতদিনে সারা বেশ খানিকটা জায়গা করে নিয়েছে পাকাপাকি, আর সারাও তার কিশোরী মনে অভিকে নিয়ে গল্প সাজাচ্ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে না বলা একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারার নিজস্ব মোবাইল নেই, আর সে ফেসবুকও ব্যবহার করে না। সারা শেষে ফোন কাটতে চাইলে এই সময় অভি প্রথমবারের মতো সারাকে বলে, মায়াবতী মেয়ে, আর একটু থাকো না প্লিজ। শুনে অনেক বেশি খুশি হয় সারা। প্রথমবারের মতো সে অভিকে আই লাভ ইউ বলে ফেলে। শুরু হয় 2 বাস্তবতায় বাস করার 2 জন মানুষের ভালোবাসা। তারা কিছুদিন পর দেখা করার প্ল্যান করে। সারা বলে, মুর্শিদপুর সরকারি কলেজের পাশে সাগরিকা বুক স্টোর আছে, সেখানেই দেখা করতে। সারা জানায় সে নীল শাড়ি পরবে, আর অভিকে বলে হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরতে। আর 10টা টিনেজারের মতো হিমুরূপার ভালোবাসার কাহিনীতে ডুবে থাকা একটা মেয়ে ছিল সারা। কিন্তু অভির তো হলুদ পাঞ্জাবি নেই। একে অন্যকে চিনতে ওরা একটা পাসওয়ার্ড বানায়। পাসওয়ার্ডটা ছিল মায়া শালিক। শুক্রবারে অভি সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু প্রথমত সে সাগরিকা বুক স্টোর নামের কোনো বুক স্টোর পায় না। ইনস্টেড সেখানে একটা সাগরিকা কফি হাউস ছিল। সারাদিন অপেক্ষা করেও সারা আসে না। কিভাবেই বা আসবে? অভির রিয়েলিটি আর সারার রিয়েলিটি তো আলাদা। কিন্তু এটা তো আমরা জানি, অভি তো এখনো জানে না। অভি ভেবে নেয় সব একটা প্রাঙ্ক ছিল। বাসায় ফিরলেও সারার ফোন আর পায় না অভি। সেই রাতে অভি ঘটনাক্রমে তার বাসার সেই তালাবদ্ধ রুমে ঢুকে যায় অন্ধকারে, আর সে একটা বই খুঁজে পায় যেখানে লিখা ছিল অভি প্লাস সারা। কারেন্ট চলে আসে, আর একের পর এক যেন বজ্রপাত হতে থাকে অভির মাথায়। সে সারার প্রিয় ফুল, প্রিয় বই সবকিছু খুঁজে পেতে থাকে। সে সারার নীল শাড়ি পরা একটা ছবিও দেখতে পায়। এই সময় ওই বাসায় কাজ করা খালাও সেখানে আসে আর জানায় এই রুম আসলে মালিকের মেয়ে সারার, আর সেই সারা 2 মাস আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পত্রিকায় ছাপা সেই সংবাদের কাটিংও দেখতে পায় অভি। পৃথিবী যেন ঝাপসা হয়ে আসে তার, আর দর্শকদের মাথায় পাকিয়ে ওঠে জট। কিন্তু আপনারা তো বুঝতে পারছেন সব, তাই না? অভি দ্রুত ছাদে যায় আর দেখে ছাদে বিশাল সেই অলকনন্দা ফুলের গাছ, যার কথা সারা বলেছিল সেটাও আছে। প্রিয়জন, সাসপেন্স রেখে রেখে গল্প শোনাতেই আমিও পছন্দ করি, কিন্তু অন্যান্য কিছু এক্সপ্লেনেশনের কমেন্টে দেখলাম ওভাবে ঠিক বুঝে উঠতে পারেননি অনেকেই। তাই একদম শুরু থেকেই আমি রহস্যের সব জট খুলে দেওয়ার চেষ্টা করছি। যদিও কিছুটা স্পয়লার হয়ে যাচ্ছে জিনিসটা, স্টিল আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যাই হোক, শনিবার সারাদিন অভি কলের জন্য অপেক্ষা করে, কিন্তু কল আসে রবিবার।
সারা কান্না ভেজা কণ্ঠে অভিমান নিয়ে জানায় সে সারাটা দিন অপেক্ষা করেছে, কিন্তু অভি কেন যায়নি। অভি তখন অনিশ্চয়তার চাদরে মুড়ে হাঁসফাঁস করছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। সে সারার শাড়ি, সোফা ইত্যাদির বর্ণনা দিতে থাকে। হুবহু সব মিলে যাওয়ায় সারা নিজেও স্তম্ভিত হয়ে যায়। সে ভাবে অভি কি তবে তাদের বাসায় গেল। সারা আর অভির কথা থেকে জানা যায় অভির জন্য আজকে রবিবার হলেও সারার বাস্তবতায় আজকে শনিবার, অর্থাৎ অভি সারার চাইতে 3 বছর 1 দিন এগিয়ে আছে সময়। এই সময় আমরা দেখতে পাই অভি আর সারা একই রুমে আছে, কিন্তু কেউ কাউকে আসলে দেখতে পাচ্ছে না। ঠিক যেন সময়ের একটা দেয়াল তাদের আলাদা করে রেখেছে, কিন্তু অস্তিত্ব আছে দুইজনেরই। আমার শুরুতে বলা সেই উদাহরণের কথা মনে আছে প্রিয়জন? আমি আপনি 2 কামরায়, মাঝে একটা দেয়াল। বোঝা যাচ্ছে এখন? কমেন্টে কথা বলতে বলতেই দেখুন না। এরপর অভি সারাকে জানায় 2010-এর এই সময়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছিল। অভি এক বুক হতাশা নিয়ে বলে, সারা, আমাদের না দেখা হওয়া সম্ভব না। আমরা দুইজন 2টা আলাদা ডাইমেনশনে আছি। আমাদের বাস্তবতা ভিন্ন, আমাদের সময় ভিন্ন। অবুঝ সারা কিছুই বুঝতে পারছিল না, আর অভি সব বুঝেও কিছুই বুঝতে পারছিল না। অভি সারাকে খুব করে সাবধান করে দেয় যেন সারা কোনোভাবেই 8ই জানুয়ারি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা না হয়, কারণ অভির টাইমলাইনে ওই দিনই মারা গিয়েছিল সারা। কিন্তু কানেকশন প্রবলেমে সারা শুনতে পায় না কিছুই। কান্নায় ভেঙে পড়ে সে। তার সব স্বপ্ন যেন এক মুহূর্তে চুরমার হয়ে যায়। এইবার সিন যায় সারার বাস্তবতায়, যেখানে 2010 সাল চলছে। সারা তার বাবাকে বলে সে আগামীকাল ঢাকা যাবে, কিন্তু সামনে পরীক্ষা, তাই তার বাবা তাকে নিষেধ করে। সারা অভির সাথে দেখা করতে অনেক বেশি ডেসপারেট ছিল, আর অভি যা বলেছে তা সত্যি কিনা তাও একবার চেক করে দেখার দরকার ছিল তার। অভি বলেছিল সে এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল। পরদিন সারা ভোর রাতেই পালিয়ে ঢাকা চলে আসে। সে যায় ঢাবিতে, আর তার সাথে অভির বন্ধু শাওনের সাথে দেখা হয়। শাওন তাকে অভির কাছে নিয়ে যায়। এই সময় অভির সাথে ছিল তার প্রেমিকা হৃদিতা। এই অভি কিন্তু সারার বাস্তবতার অভি। মোর্শেদপুরে থাকা অভির অতীত, এই অভির বর্তমান। সারা অভির সাথে দেখা করে, কিন্তু এই অভির হাতে কাটা দাগও নেই, আর সে এখনো আর্মিতেও যায়নি। সারা তার হাত ধরে চেক করে, আর এইটা দেখে হৃদিতা রেগে চলে যায়। অভি হৃদিতাকে ম্যানেজ করে ফিরে এসে দেখে সারা এখনো ওখানেই বসা। মেয়েটার মন একদম ভেঙে গেছে। সে ধরে নেয় কেউ একজন অভি সেজে তার সাথে মজা করেছে। অভি সারাকে একা ছেড়েও দিতে পারছিল না। একা একটা মেয়ে এত দূর থেকে এসেছে। এই সময় একটা রিকশা এসে অভিকে আঘাত করে, আর তার বাম হাতে সেই কাটা দাগ সৃষ্টি হয়। অভি বলে তার এই সব কিছু দেজাভু মনে হচ্ছে। সারা দেজাভু কি সেটা জানতে চাইলে অভি জানায়, অনেক সময় কোনো ঘটনা ঘটতে দেখলে আমাদের মনে হয় এই ঘটনা আমরা আগেও দেখেছি। হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছেন আর দেখলেন 4টা লোক দাঁড়িয়ে কথা বলছে। এদের কাউকেই আপনি আগে দেখেননি, কিন্তু মনে হয়ে ওঠে যে এই রাস্তায় এই 4 জনের দাঁড়িয়ে থাকার দৃশ্য আগেও আপনি একবার দেখেছেন। বিস্তারিত বোঝাতে গেলে ভিডিও বিশাল হয়ে যাবে। খানিক রিসার্চ করলেই জানতে পারবেন দেজাভু কি, কেন আর কিভাবে হয়। আর আমি নিশ্চিত আপনাদের অনেকের জীবনেই এইটা অনেকবারই ঘটেছে। মাল্টিভার্স থিওরি নিয়ে কাজ করে এমন একজন বিজ্ঞানী বলেছিলেন, যদি আপনার দেজাভু না হয় তবে আপনি নিজেই অন্য কারোর জন্য দেজাভু তৈরি করছেন। অর্থাৎ আপনার দেজাভু দৃশ্য আপনার আগে আপনারই অন্য কোনো একটা পার্সোনা অন্য কোনো ইউনিভার্সে এক্সপেরিয়েন্স করেছে। যাই হোক, সারা বুঝতে পারে যে এ তারই অভি, কিন্তু আসলে যার সাথে কথা হয় আর এই মানুষটা 2টা আলাদা মানুষ, 2টা আলাদা সময়ের মানুষ। সারাকে বাসে তুলে দেয় অভি, আর নিজের নাম্বার লিখে দেয় একটা কাগজে, যেন সারা বাসায় গিয়ে তাকে খবর জানায় যে সে ঠিক মতো পৌঁছেছে কিনা। তবে সেই কাগজও হারিয়ে ফেলে সারা। নিয়তি যেন নির্মম এক খেলায় মেতে উঠেছে। সারা বাসায় ফেরে বুক ভর্তি যন্ত্রণা নিয়ে। আর সারার বাসায় থাকা 2013 সালের অভির মনেও শূন্যতা যেন অসীমতাকেও ছাড়িয়েছে। 2 জন একই বাসায় অবস্থান করছিল পাশাপাশি, কিন্তু মাঝে ছিল 3 বছরের দূরত্ব। তাদের এই খুব কাছে থেকেও বহু দূরে থাকার যন্ত্রণা ভাই আমারই বুক ভারী করে দিচ্ছে। বেশ কিছু সময় পর সারা আবার যায় অভির খোঁজে। জানতে পারে অভি আর্মিতে জয়েন করেছে, আর কারো কাছেই তার কোনো খবর নেই। যেন হারিয়ে গেছে সারার বাস্তবতার অভি। আর 2013 সালের অভি ছেড়ে চলে যায় সারার বাসা। সিন শিফট হয় 3 বছর পরে, 2016 সাল। অভি
আবার আসে সারার বাসায়। জানা যায় প্রতি বছর অভি এই দিনে এখানে আসে, যেদিন সারার মৃত্যু হয়েছিল। সারার বাস্তবতা পাল্টেছে কিনা তা দেখার জন্য। সারার ফিয়ন্সে নওশাদের সাথে তার দেখা হয়। অভির বাস্তবতার সারা তো মৃত। অভিকে নওশাদ বলে তার মানসিক ডাক্তার দেখানো দরকার, আর তাকে এখানে আসতে নিষেধ করে, কারণ নওশাদ নিজেই সারার মৃতদেহ বের করেছিল সেই গাড়ি থেকে। সেখানে নওশাদ নিজেও ছিল। আর এইদিকে অভির এসব আজগুবি গল্পের কারণে সারার বাবা স্ট্রোক করেছে। অভি যখন ফিরে যাচ্ছিল তখন আমরা সারাকে সেই বাসার ছাদেই দেখতে পাই, কারণ ছাদে দাঁড়িয়ে থাকা সেই সারার বাস্তবতা আসলে এখন 2013, কারণ 3 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর নিচে থাকা যেই অভি, তার বাস্তবতায় সারা মৃত, কারণ সে এখন আছে 2016-তে। অভি একজন সায়েন্টিফিক লেখকের সাথে দেখা করে। লোকটি তাকে বলে এই সব কিছু আসলে অভির মস্তিষ্কের একটা গ্লিচ, সব একটা ফলস মেমোরি। অভি বলে মানতাম আপনার কথা, কিন্তু আমি চোখ বন্ধ করলে এখনো যেন সারার বাসে বসে থাকা মুখটা দেখতে পাই। আমার মন বলে সেটা একটা আলাদা সময় রেখা, এসব আমার ভুল নয়। অভির টাইম লাইনে সারা মারা গেছে, কিন্তু সারার টাইম লাইনে সারার হাতে এখনো সময় আছে। কিন্তু লোকটি অভির কথায় কান দেয় না। সে বলে বাস্তবতা মেনে নিন অভি সাহেব, সারা মারা গেছে। এই বিজ্ঞানীও অভিকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে বলে। লোকটি অভিকে বলে আর্মি থেকে ডিসচার্জ হওয়ার পর আপনার প্রেমিকার সাথে আপনারই বন্ধুর বিয়ে হয়। এই সব কিছু আপনার মনে একটা ডিপ্রেশন তৈরি করেছে। ভাড়া বাসায় থাকতে গিয়ে সেই বাসার মৃত মেয়ের কাহিনী শুনে আপনি নিজেই মনের মধ্যে একটা ডিলিউশন তৈরি করেছেন। কিন্তু তার এই ব্যাখ্যা অভির ভালো লাগে না, কারণ তার সারার সাথে কথা হয়েছিল সারার মৃত্যুর কাহিনী জানার অনেক আগে। সে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া শুরু করে। আর তখন লোকটি তাকে দেখে বলে অভি সাহেব, আপনার গল্প যদি সত্যি হয় তবে 2012 সাল ছিল লিপিয়ার। আপনাদের দুজনের মধ্যে সময়ের পার্থক্য ছিল 3 বছর 5 দিন। দর্শক পে অ্যাটেনশন, যেহেতু লিপিয়ার হয় 366 দিনে, তাহলে তার পার্থক্য হবে আসলে 3 বছর 4 দিন। আজকে 2016 এর 12 জানুয়ারি। আপনার গল্পে সারার টাইমলাইনে তাহলে আজকে 2013 এর 7 জানুয়ারি, মানে 24 ঘন্টা পর সারার শেষ বাস ছাড়বে। অর্থাৎ সারার হাতে আরো 24 ঘন্টা সময় আছে। অভির হিসাব ভুল ছিল, কারণ সে লিপিয়ার হিসাব করেনি, আর একদিন আগে খোঁজ নিতে গিয়েছে বারবার। যদি সারা বাসে না ওঠে তাহলে সারার বাস্তবতায় সে বেঁচে যাবে। তবে সেই অল্টারনেট ফিউচার যদি তৈরি হয় তাহলে 2016 এর অভি আর এক্সিস্ট করবে না। বিজ্ঞানী লোকটির অস্তিত্ব আর থাকবে না, কিংবা হয়তোবা থাকবে, কিন্তু সেই ফোন কলের দরুন 2 ইউনিভার্সের মধ্যে যে ক্রস ওভার হয়েছে সেই জট খুলে যাবে। এক ইউনিভার্সের সাথে আরেক ইউনিভার্সের আর কোনো কানেকশন থাকবে না। সারার বাস্তবতায় অভি যখন তার বাসায় ভাড়া থাকতে আসবে তখন সে মৃত সারার পরিবর্তে জীবিত সারার দেখা পাবে। দর্শক বুঝতে পারছেন তো ব্যাপারগুলো? অভির ইউনিভার্সে সারা তো মারাই গেছে। অভি চাচ্ছে সারার ইউনিভার্সে সারার বাস্তবতায় তাকে বাঁচাতে। তাহলে সারার বাস্তবতায় যে অভি এক্সিস্ট করে সেই অভি সারাকে খুঁজে পাবে। আর সৌভাগ্যবশত হয়ও তাই। সারা বাসে ওঠে ঠিকই, কিন্তু সে এমন একটা গান শুনতে পায় যা কয়েক বছর আগে সে ফোনে তার অভির কাছে বাজতে শুনেছিল। কিন্তু যদিও সারার টাইমলাইনে এই গান মাত্র 1 সপ্তাহ আগে রিলিজ পেয়েছে, কিন্তু যেই অভির সাথে সারা ফোনে কথা বলছিল সেই অভি ছিল 3 বছর ভবিষ্যতে। সুতরাং গানটি সারা আগেই শুনেছিল। মুহূর্তেই সবকিছু বুঝতে পারে সারা। অভির বলা ভিন্ন টাইমলাইনের কথাটা আগে বুঝতে না পারলেও এখন তার কাছে মুহূর্তেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। দ্রুত বাস থেকে নেমে পড়ে সে। বেঁচে যায় সারার বাস্তবতার সারা। কিন্তু অভির বাস্তবতায় অর্থাৎ 2016 সালের অভি আমাদের সামনে থেকে হারিয়ে যায়। কাহিনী আবার ফিরে যায় 2013-তে, যখন অভি সবে মোর্শেদপুরে এসে নেমেছে। সে সারার বাসায় যায় ভাড়া নিতে। আর এইবার কে দরজা খোলে বলুন তো দর্শক? অন্য কোনো সময় রেখায় অবস্থান করা অভির অন্য কোনো সত্তার কারণে বেঁচে যাওয়া সারা। আর এই সারাকে সে দেখেছিল 2010-এ। মনে পড়ে যায় তার। আর সারা তো সবই জানে। অভিকে সারা বলে ম্যাপের বাকি অংশ তো আমার কাছে। মিলিত হয় অভি আর সারা। সারার যন্ত্রণার অবসান ঘটে, অর্থাৎ সারার রিয়েলিটিতে, সারার বাস্তবতায় সারার অভি আর সারা মিলিত হয়। সারার যন্ত্রণার অবসান ঘটে, কিন্তু আনন্দের পরিবর্তে আমার মন কি যে ভারাক্রান্ত বোধ হচ্ছে। প্রিয়জনের আমার, ভবিষ্যতের সেই অভি
জানতেও পারেনি যে সে তার ভালোবাসার সারাকে আসলে রক্ষা করেছিল। সারা পেয়েছে তার বাস্তবতার অভিকে, কিন্তু যেই অভির কাছে সারা মৃত, সে কতটা শূন্যতা নিয়ে বিদায় নেবে পৃথিবী থেকে কেই বা জানে, কেই বা কার শূন্যতার খবর রাখে। প্রিয়জনেরা, আমি জানি না এর চেয়ে সহজবোধ্য করে বলা সম্ভব ছিল কিনা। এই কাহিনী সাজাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আশা করি আজকের ভিডিওতে আমরা 5000 লাইক পাবো। নিরাশ করবেন না, কমেন্টে জানান কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন, আপনাকে কি আমি বোঝাতে পেরেছি কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।